নমস্কার, গপমিরে টেক লাইভে আজকে সবার আগে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের আরক। এই আরক গল্পে নারেটার আছেন মিস্টার সিং বলে একটি ক্যারেক্টার রয়েছেন নারেটারের ঠাকুরদা, আর নারেটারের খুব পরিচিত একজন যার নাম ভৈজি। ভৈজির ভূমিকায় রৌনক চক্রবর্তী, নারেটার এবং ঠাকুরদার ভূমিকায় দীপ, আর আমি মিস্টার সিং। শুরু করি। লাহোর মিউজিয়ামে যখন চাকরি করতাম সে সময় লাহোরের বিখ্যাত দেশবন্ধু কাগজের সম্পাদক বিনায়ক দত্ত সিং মহাশয়ের সঙ্গে আমার যথেষ্ট আলাপ হয়। মিস্টার সিং প্রাচীন সম্ভ্রান্ত বংশের সন্তান। তাদের আদি বাসভূমি পাঞ্জাবে নয়, রাজপুতানার কোটা রাজ্যে। 3 পুরুষ পূর্বে তাঁর পিতামহ রাজকার্য উপলক্ষে এসে পাঞ্জাবে বাস করেন। সেই থেকেই তাঁর দেশ ছাড়া। সন্ধ্যার পর তার বৈঠকখানায় গিয়ে বসতাম এবং দেওয়ালে টাঙানো পুরনো আমলের বর্ম, কুঠার, পতাকা, বল্লম প্রভৃতি রাজপুতদের যুদ্ধাস্ত্র সম্বন্ধে নানা ইতিহাস ও আলোচনা শুনতে বড় ভালো লাগত। রাজপুতানার, বিশেষ করে কোটা রাজ্যের ইতিহাস সম্বন্ধে মিস্টার সিং এর জ্ঞান খুবই গভীর। কিন্তু এসব কথা নয়, আমি একটা আশ্চর্য ঘটনা বলবো। মিস্টার বিনায়ক দত্ত সিং এর মতো সম্ভ্রান্ত ও শিক্ষিত লোকের মুখে না শুনলে আমিও এ কাহিনী হেসে উড়িয়ে দিতাম। একদিন শীতকালে সন্ধ্যের পর আমি মিস্টার সিং এর বৈঠকখানায় গিয়ে বসেছি। ভীষণ শীত সেদিন। দু পেয়ালা গরম চা পানের পর তাওয়ার ভালো তামাক টানছি। মিস্টার সিং ধূমপানে অভ্যস্ত নন। হঠাৎ কি মনে করে জানি না আমি তাকে বললাম, মিস্টার সিং, আপনি অপদেবতায় বিশ্বাস করেন? মিস্টার সিং একটু চিন্তা করে বললেন, হ্যাঁ করি। দেখেছেন ভূতটুত? না, এ আমার কথা নয়, আমার ছোট ঠাকুরদার জীবনের ঘটনা। যদি এ ঘটনা না ঘটতো আমাদের বংশে, তবে আজও আমরা কোটা রাজ্যে মস্ত বড় খানদানি তালুকদার হয়ে থাকতে পারতাম। লাহোরে এসে চাকরি করতে হতো না। সে বড় আশ্চর্য ঘটনা। কিরকম? শুনুন তবে। আমার ছোট ঠাকুর দাদা, আমার দাদুর নিজের ভাই নন, বৈমাত্রেয় ভাই। তিনি মস্ত শৌখিন পুরুষ ছিলেন, আর ছিলেন খুব সুপুরুষ। আমি বিনায়ক দত্ত সিং এর দীর্ঘ গৌরবর্ণ বলিষ্ঠ দেহের দিকে চেয়ে সে কথা অবিশ্বাস করতে পারলাম না। তারপর তিনি বলে যেতে লাগলেন, আমি যখন তাকে দেখেছি তখন আমার বয়স খুবই কম, কিন্তু ততদিনে তিনি বদ্ধ উন্মাদ। বদ্ধ উন্মাদ? একদম। এবার কেন তিনি উন্মাদ হলেন সেই ইতিহাসের মূলেই এই গল্প। তিনি উন্মাদ হওয়াতে কোটা রাজদরবারের আইন অনুসারে তার ভাগের সমস্ত সম্পত্তি আমাদের হাতছাড়া হয়। সে কথা যায়। আসল গল্পটা বলি। আমাদের গ্রাম থেকে কিছু দূরে কোটা দরবারের সৈন্যদের একটা আড্ডা ছিল। আমার ঠাকুর দাদা সেই সৈন্যদের আড্ডায় মাঝে মাঝে যেতেন আরক ভর্তি করতে। তার 2-1 বন্ধু সেখানে ছিল। তাঁদের আরকের নেশাতেই সেখানে যাওয়া। একবার জ্যোৎস্না রাতে তিনি আর তার 2 বন্ধু খেয়ালের মাথায় বড়ি নদীতে স্নান করতে যাবেন বলে ঘোড়ায় করে বেরোলেন। বড়ি নদী মরুভূমির মধ্যে দিয়ে 3 শাখায় ভাগ হয়ে বয়ে চলেছে। যে সময় কথা বলা হচ্ছে তখন এই ত্রিস্রোতা নদীর প্রথম ধারাটিতে আদৌ জল ছিল না। মাঝের শাখাটিতে হাঁটুখানেক জল, তারপর মাইলটাক বিস্তৃত চড়া, তার ওপারে আসল ধারা, অনেকখানি জল তাতে। যাওয়ার সময় এক বন্ধুর কি খেয়াল হলো, তিনি প্রথম ধারার বালির উপরে ঘোড়া থেকে নেমে চিৎপাত হয়ে শুয়ে পড়লেন, আর কিছুতেই উঠতে চাইলেন না। বাকি বন্ধুটি আর আমার ঠাকুর দাদা অগত্যা তাকে সেখানে বালুসজ্জায় শায়িত অবস্থায় ফেলে এগিয়ে চললেন। বলা বাহুল্য, 3 জনের মধ্যে কেউই ঠিক প্রকৃতিস্থ অবস্থায় ছিলেন না।
আমার ঠাকুর দাদা বড় ধারা অর্থাৎ আসল বড়ি নদীর কাছে এসে পেছন ফিরে চেয়ে দেখলেন তার বন্ধুটি ঘোড়া থামিয়ে বালির চড়ার পশ্চিম দিকে ভীত ও বিস্মিত দৃষ্টিতে চেয়ে আছে। ঠাকুর দাদা বললেন, ওদিকে কি দেখছো যে? বন্ধু মুখে কিছু না বলে সেদিকে আঙুল দিয়ে দেখালেন আর ইঙ্গিতে ঠাকুর দাদাকে চুপ করে থাকতে বললেন। ঠাকুর দাদা চেয়ে দেখলেন বালু চড়ার ঠিক মাঝখানে অস্পষ্ট ধরনের কতগুলো মানুষের মূর্তি চক্রাকারে ঘুরছে। কিছুক্ষণ চেয়ে দেখে মনে হলো ওরা যেই হোক হাত ধরাধরি করে ঘুরে ঘুরে নৃত্য করছে। কাছে কেউ কেন গেলেন না সে কথা আমি বলতে পারবো না, কারণ শুনিনি। হয়তো তাদের মত্ত অবস্থায় সব দৃশ্যটার জন্য দায়ী ভেবে তারাও কাউকে কথাটা বলেননি সেই সময়। এরপরে আরো বছর 3 কেটে গেল। ত্রিস্রোতা বড়ি নদীর প্রধান স্রোতধারার 3 মাইল উত্তরে মরুভূমির মধ্যে একটা বড় লবণাক্ত জলের হ্রদ আছে। এর নাম নাহারা নিপাট অর্থাৎ ব্যাঘ্র হ্রদ। এই হ্রদের দূরে দূরে একে প্রায় 4 দিক থেকে বেষ্টন করে পাহাড় শ্রেণী। এই পাহাড় শ্রেণী কোথাও 1000 ফুট উঁচু, কোথাও তার চেয়ে কিছু উঁচু। হ্রদ ও পাহাড় থেকে খনিজ লবণ পাওয়া যায় বলে কোটা দরবার থেকে মাঝে মাঝে এর ইজারা দেওয়া হতো ব্যবসাদারদের। আমার ঠাকুর দাদা এই ঘটনার প্রায় 3 বছর পরে একদিন এই হ্রদের জলে বালি হাঁস শিকার করতে যাবেন ঠিক করলেন। গভীর রাতে বালি হাঁসের দল হ্রদের জলে দলে দলে চড়ে বেড়ায়, এই কথা তিনি শুনেছিলেন। একটা ঘাসের লতা পাতার ছোট ঝুপড়ি বেঁধে তিনি তার মধ্যে লুকিয়ে থাকবেন সকাল থেকে, কারণ মানুষ দেখলে হাঁসের দল আর নামবে না। সব ঠিকঠাক হলো, কিন্তু 2-1 বৃদ্ধ লোক নিষেধ করলো রাতে নাহারা হ্রদের ত্রিসীমানাতেও যাওয়া উচিত নয়। কেন? তারা স্পষ্ট করে কিছু বললেন না, শুধু বললেন জায়গাটা ভালো নয়। ভৈজি নামে একজন বৃদ্ধ ভীল আমাদের প্রজা ছিল। সে বলল, অল্প বয়সে কোটা দরবারের নামাক মহলে এক বেনিয়া আমি চালাতাম ছিল। ওই বেনিয়া লবণের গোদাম আর আড়ত ছিল নাহারা হ্রদের পাড় থেকে মাইল খানেক দূরে পাহাড়ের কোলে। সে সময় আমি দেখেছি হ্রদের উপরের আকাশ হঠাৎ গভীর রাতে যেন দিনের আলোর মতো হয়ে যায়। কেমন যেন অদ্ভুত শব্দ হয় হ্রদের জলে। মোটের উপর রাতে হ্রদের ধারে কেউ যায়। তারপর একবার বেশ কাল রাতে হ্রদের ধারে কাটিয়াছিল। সকালবেলা তাকে সম্পূর্ণ উন্মাদ অবস্থায় নিমাকের গোদামের কাছে পায়চারি করতে দেখা যায়। আমার ঠাকুর দাদা এসব গাল গল্প শুনবার লোক ছিলেন না। তিনি বুঝতেন কুর্তি, শিকার, হল্লা, হইচই, বইমেলার অ্যানাউন্সমেন্ট, যেটা আরো স্পষ্টভাবে শোনা যাচ্ছে কারণ পেছনের 2 দরজা খোলা আর কিছু লোক এমন ভাবে ঢুকে এসেছেন যেন এটা টালিগঞ্জের প্রদীপ সিনেমা হল। ওই দরজাগুলো বন্ধ করে দিলে আমার ঠাকুর দাদা আরো খুশি হবে। প্লিজ ওই পেছনের দরজা দুটো বন্ধ করে দিন। লোকটিও ছিলেন দুঃসাহসী ও একগুঁয়ে ধরনের। তিনি যাবেনই ঠিক করলেন। বৃদ্ধ ভীল তাকে বললেন, হুজুর, মাছের দল যদি জলে নামে তবে সে রাতে কোনো ভয় নেই জানবে। ঠাকুর দাদা জিজ্ঞেসে করলেন, কিসের ভয়? বাঘের? তার চেয়ে ভয়ানক কোনো জানোয়ার হতে পারে কি জানি হুজুর, আমার শোনা কথা মাত্র, ঠিক বলতে পারি না। তুই সঙ্গে থাক না,
বকশিস দেব। মাফ করবেন হুজুর, 100 রুপিয়া দিলেও রাত কাটাবে কে নাহার বিপদের ধারে? প্রাণের ভয় নেই, আমরা ভীর, বাঘের ভয় রাখি না। এই হাতে তীর দিয়ে কত বাঘ মেরেছি, কিন্তু হুজুর, বাঘের চেয়েও ভয়ানক জীব কি দুনিয়ায় নেই। আমার ঠাকুর দাদা নাহারার হ্রদ ভালো জানতেন না। ঠিক আমাদের অঞ্চলের হ্রদটা নয়, আমাদের গ্রাম থেকে 40 মাইল দূরে। তখন তিনি ভিলেজের গ্রাম থেকে রওনা হয়ে 7-8 মাইল হেঁটে পাহাড় ডিঙিয়ে সমতল ভূমিতে নামলেন। দূরে মস্ত বড় হ্রদটার লবণাক্ত জলরাশি প্রখর সূর্য তাপে চকচক করছে। জনপ্রাণী নেই কোনো দিকে। বেলা তখন অনেকখানি আছে। এমন সময় ঠাকুরদাদা হ্রদের ধারে পৌঁছে গেলেন এবং নল খাগড়া ও শুকনো ঘাস দিয়ে সামান্য একটু আবরণ মতো তৈরি করে নিলেন জলের ধারেই, যার আড়ালে তিনি বন্দুক নিয়ে লুকিয়ে থাকতে পারেন আর হাঁসের দল যাতে টের না পায়। সন্ধে উত্তীর্ণ হয়ে গেল। রাঙা রোদ দূরের পাহাড়ের গা থেকে মিলিয়ে গিয়েছে অনেকক্ষণ। সুন্দর চাঁদ উঠল পূবের পাহাড় দিয়ে। কৃষ্ণপক্ষের আঁধার রাত। একদল সবুজ বনটিয়া জলের ধারে নেমে আবার উড়ে গেল। নির্জন নিস্তব্ধ মরুভূমি আর হ্রদ। কিছু পরে জ্যোৎস্না ফুটে উঠল হ্রদের বুকে। ধবধবে জ্যোৎস্না, কৃষ্ণা দ্বিতীয়া। 2 দিন মাত্র আগে হেমন্ত পূর্ণিমা চলে গিয়েছে। এদিকে রাত যত বাড়ে শীত নামে ততই। শীতের মুখে বালি হাঁস আসবার সময়, কিন্তু কই একটা হাঁসও আজ নামছে না কেন? বৃদ্ধ ভীরের কথা মনে পড়ল ঠাকুর দাদার। হাঁসের দল যদি নামে তবে সে রাত বিপদহীন বলে জানবে। যদি না নামে তবে কিসের বিপদ? বাঘ কি জল খেতে আসে পাহাড় থেকে? রাত ক্রমে গভীর হল। অপূর্ব জ্যোৎস্নালোকে হ্রদের জল, মরুভূমির মোনা বালি রহস্যময় হয়ে উঠেছে। কোনো শব্দ নেই কোনো দিকে, বইমেলার অ্যানাউন্সমেন্ট ছাড়া। ঠাকুর দাদা যথেষ্ট দুঃসাহসী হলেও তার যেন গা ছমছম করে উঠল। জ্যোৎস্না লোকেও আকাশের নিচে একদল বালি হাঁস নামছে। জ্যোৎস্না পড়ে তাদের সাদা দুধের মতো পাখাগুলো কি অদ্ভুত দেখাচ্ছে। দেখতে দেখতে তারা নেমে এসে হ্রদের ধারে বালির চরে বসল। জায়গাটা ঠাকুর দাদা ঝুপড়ি থেকে 200 গজের মধ্যে কিংবা তার কিছু বেশি। এত দূর থেকে বন্দুকের পাল্লা যাবে না, বিশেষ করে এই জ্যোৎস্না রাতে। ঠাকুর দাদা ভাবলেন, দেখি ওরা আসে কিনা, কিংবা আরো হাঁসের দল নামে কিনা। শিকারীর পক্ষে ধৈর্যের মতো গুণ আর কিছু নেই। এক দৃষ্টে হাঁসগুলোকে লক্ষ্য করাই ভালো। কিন্তু পরক্ষণে ঠাকুর দাদা বিস্ময়ে নিজের চোখ বার বার বুঝলেন। কি ব্যাপার? কিরকম হাঁস? ঠাকুর দাদা আবার চোখ বুঝলেন। আরো খেয়েছেন বটে, কিন্তু তাতে জ্ঞান হারা হবার বা চোখে ভুল দেখবার কি কারণ আছে এখনই? তারপর যা ঘটলো তা বিশ্বাস করা না করা আপনার ইচ্ছে মিস্টার ব্যানার্জি, কিন্তু এই গল্প আমি বাবার মুখে অনেকবার শুনেছি। ঠাকুর দাদা দেখলেন সেই হাসির মতো নয়, অনেক বড়,
অনেক অনেক বড় হাঁসগুলো। সাধারণ হাঁসের মতো তাদের চালচলন নয়। তারপরেই মনে হলো সেগুলো হাঁস নয়, সেগুলোর চেহারা মানুষের মতো। বেচারা ঠাকুর দাদা আবার চোখ মুছলেন। আরো ওইটুকু খেয়ে আজ আমার কি দশা। পরক্ষণে সেই জীবগুলি জলে নামলো এবং হাঁসের মতো সাঁতার দিয়ে তিনি যেখানে লুকিয়ে আছেন তার কাছাকাছি জলে এসে গেল। কৃষ্ণা দ্বিতীয়ার পরিপূর্ণ জ্যোৎস্নালোকে বিস্মিত, ভীত, চকিত আমার দুঃসাহসী আলোক সেবনকারী ঠাকুর দাদা দেখলেন তারা সত্যি হাঁস নয়, একদল অত্যন্ত সুন্দরী মেয়ে। শুভ্র তাদের বেশ, জ্যোৎস্না পড়ে চিকচিক করছে। তাদের হাসি, মুখশ্রী সবই অতি অদ্ভুত ধরনের সুন্দর। কতক্ষণ ধরে তারা নিজেদের মধ্যে খেলা করলো জলে, রাজহংসের মতো সুঠাম ধরনের নিঃশব্দে সুন্দর ভঙ্গিতে হ্রদের বুকে সাঁতার দিতে লাগলো। তারপর কতক্ষণ পরে তা ঠাকুর দাদার আন্দাজ ছিল না, কারণ তখন ঠাকুর দাদা সময়ের জ্ঞান হারিয়ে ফেলেছেন। ওরা সবাই জল থেকে উঠলো এবং অল্প পরেই জ্যোৎস্না ভরা আকাশ দিয়ে ভেসে হাঁসের মতোই শুভ্র পাখা মেলে অদৃশ্য হয়ে গেল। হ্রদের তীরের বাতাস তখনও তাদের অপূর্ব দেহ গন্ধে ভরপুর। আমার ঠাকুর দাদা নিজের গায়ে চিমটি কেটে দেখলেন তিনি জেগে আছেন কিনা। তখন তার আরোগ্যের নেশা কেটে গিয়েছে। একটু পরে রাত ফর্সা হয়ে জ্যোৎস্না মিলিয়ে গেল। তিনি উদ্ভ্রান্ত মস্তিষ্কে হ্রদের পাড় থেকে হেঁটে চলে এলেন পাহাড়ে কোলে। সেখান থেকে পৌঁছলেন ভিলদের গ্রামে। বৃদ্ধ ভিল ভয়জি তাকে বলল, হুজুর, হাঁস নেমেছিল কাল? ঠাকুর দাদা মিথ্যে কথা বললেন। হাঁস নেমেছিল, কিন্তু তিনি একটাও মারতে পারেননি। এবার কেন মিথ্যে বললেন শুনুন আপনারা এই এসবিআই অডিটোরিয়ামে। কি এক দুর্বার মোহ তাকে টানতে লাগলো দুপুরের পর থেকে। আবার তাকে যেতে হবে নাহারা হ্রদের তীরে। ভৈজিকে সত্যি কথা বললে পাছে সে বাধা দেয়, কিন্তু সে রাতে বুনো বালি হাঁসের দল নামলো হ্রদের জলে, আসল হাঁসের দল। পরপর কয়েক রাত শুধু বন্য হংসের দল নামে আর খেলা করে। আমার ঠাকুর দাদা ঝুপড়ির মধ্যে শুয়ে শুয়ে চেয়ে থাকেন। বন্দুকের গুলি করতে তার মন সরে না। তারপর আরেকদিন শেষ রাতের জ্যোৎস্নায় বন্য হংসের বদলে নামলো সেই অদ্ভুত জীবের দল। এদিন তারা আরো কাছে এলো। বন্য রাজবংশীর মতো সাঁতার দিয়ে বেড়ালো জলজ ঘাসের বনের পাশে পাশে। তাদের অপূর্ব সুন্দর মুখশ্রী জ্যোৎস্নালোকে ঠাকুর দাদার মুগ্ধ দৃষ্টির সামনে কতবার পড়ল। রাত ভোর হবার বেশি দেরি নেই, তখনও কিছু জ্যোৎস্না আছে। আমার ঠাকুর দাদা কি ভেবে আরোগ্যে নেশায় কিংবা ভালো অবস্থায় জানি না ঝুপড়ি থেকে উঠে ছুটে জলের ধারে চললেন। বোধ হয় ওদের কাউকে ধরতে গেলে। ধরবো ধরবো, আজ ধরবো। অগ্নি ত্রস্ত বন্য হংসের মতো সেই অলৌকিক জীবের দল তাড়াতাড়ি সাঁতরে কে কোথায় দূরে চলে গেল এবং পরক্ষণে শেষ রাতের বিলীয়মান চন্দ্রালোকে তাদের লঘু দেহ ভাসিয়ে আকাশ পথে অদৃশ্য হল। পরদিন দুপুর বেলায় আমার ঠাকুর দাদাকে উন্মাদ অবস্থায় হ্রদের ধারের বালির চড়ায়
লক্ষ্যহীন ভাবে ঘুরে বেড়াতে দেখে জনৈক জেলে তাকে ভিলেদের গ্রামে পৌঁছে দেয়। বৃদ্ধ ভিল ভৈজি ঘাড় নেড়ে বলল, আমি বলেছিলাম হাঁসের দল যেদিন না নামে সেদিন বড় ভয়। ঠাকুর দাদা মাঝে মাঝে ভালো হতেন, আবার উন্মাদ হয়ে যেতেন। কোথায় গেল, কোথায় গেল হাঁস, কোথায় গেল? এই তো ছিল, গেল কোথায়? ভালো অবস্থায় বাড়িতে এই গল্প করেছিলেন, একবার নয় অনেকবার। মৃত্যুর 10 বছর আগে থেকে তার মোটেই ভালো অবস্থা আসেনি। বদ্ধ উন্মাদ অবস্থায় তার মৃত্যু ঘটে। বিনায়ক দত্ত সিং গল্প শেষ করলেন। আমি বললাম, খুব অদ্ভুত ঘটনা, তবে তবে 20 শতাব্দীতে বিশ্বাস করা শক্ত, সে আমিও জানি। আমাদের দেশে সকলে বিশ্বাস করে না। কেউ বলে ঠাকুর দাদার অতিরিক্ত আরোগ সেবনের ফলে ওইসব চোখের ভুল দেখা, বন্য হংসীকে ভেবেছেন আকাশ পরী। আবার কেউ বলে না, আকাশ পরী দেখলেই লোকে পাগল হয়ে যায়। সেই বৃদ্ধ ভিল ভৈজি সেই কথাই বলতো। কি করে বলবো কোনটা সত্যি কোনটা মিথ্যে? তখন তো আমার জন্মই হয়নি। কিন্তু আমার ঠাকুর দাদা যা যা দেখেছিলেন পুরোটা মিথ্যে নয়। সেই হাঁসগুলোর মধ্যে অনেকে আজকে বিভিন্ন জায়গায় মা সরস্বতীর পাশে বসে। এটা বিভূতিভূষণ লেখেননি, আমি অ্যাড করলাম। থ্যাংক ইউ সো মাচ। তোমরা এই জলটা খাও, কারণ আমার অনেকগুলো কথা বলা আছে বলবি। সবার আগে আজকে রাত্রিরে বাড়ি ফিরে খিচুড়ি খান, বেগুনি খান, চাটনি, লুচি, আলুদম। আরো খাবেন না, কারণ এসব হাঁস দেয় তো দেখতে পেলে সাংঘাতিক একটা ব্যাপার হয়। আচ্ছা, আমি বলেছিলাম সিক্রেট কয়েকটা ইনফরমেশন যেটা শুধুমাত্র আপনাদের সাথে শেয়ার করব। তার আগে গল্পমিলে থেকে বেশ কিছু পরিচিত মুখ, যাদেরকে প্রত্যেক সপ্তাহে আপনারা নানা চরিত্রে শোনেন, সেরকম কিছু মুখ আমাদের মধ্যে রয়েছে, তাদেরকে একটু দেখে নেব। প্রথমে ডাকবো গল্পমিলে থেকে মানিক, শোভন কামিল। তারপরে ডাকবো, আমি এই নামটা দিয়েছি এবং দিয়ে আমার খুব ভালো লেগেছে, গল্পমিলে থেকে আমির খান, অনুজয় চট্টোপাধ্যায়। আর সবশেষে গল্পমিলে থেকে রামধনু, মানে যার গলায় সব রকম রং আছে, পাপিয়া রাই চক্রবর্তী। সবাই একটু সামনে চলে যাও, কাছাকাছি যাও। দীপ, একটু এগিয়ে আসি আমরা পরের গল্পের আগে। এদের সবাইকে আপনারা অনেক অনেক চরিত্রে এই 110টা এপিসোড ধরে নানা রকম চরিত্রে শুনে এসেছেন। আজকে এই রবিবার 48তম আন্তর্জাতিক কলকাতা পুস্তক মেলায় গল্পমিলের থেকে আড্ডায় আপনাদের সামনে আমাদের শিল্পীরা। তার মধ্যে ক্যাপ্টেন, আমি একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে যে পাপিয়াদির বই এই গল্পমিলের থেকে বেরিয়েছে। ক্যাপ্টেন, তুমি কি শুনতে পাচ্ছ? হ্যাঁ, তো পাপিয়াদির খুব ইচ্ছে, এবং আমাদেরও খুব ইচ্ছে, পাপিয়াদি বইটা গল্পমিলের থেকে হাতে যদি তুলে দেয়। হ্যাঁ, শোভন, একবার গজলিদিকে মনে করিয়ে দিই যে তথাগত বন্দ্যোপাধ্যায়ের বইও বেরিয়েছে, তারা হাতে প্রত্যাবর্তন, সেটাও একটু বলে দিতে। Thank you very much. Thank you. যারা সত্যি সত্যি বই কিনে ফেরত যেতে চান তাদেরকে রিকোয়েস্ট করবো, প্লিজ একবার পাপিয়াদি, তুমি যদি একবার এসে স্টল নাম্বারটা কোথায় পাওয়া যাচ্ছে একটু বলে দাও। 590। নম্বর স্টাইলে আপনারা এখন বাড়ি থেকে তোমরা সবাই
নাম অনুজয় চট্টোপাধ্যায়। আমি অনুজয়কে রিকোয়েস্ট করবো, অনুজয়ের সাথে বইটা এখন নেই, কিন্তু অনুজয়কে আমি রিকোয়েস্ট করবো স্টল নাম্বার, বইয়ের নাম, প্রকাশনা সংস্থা, ডিটেইলসটা বলে দেন। আমার জীবন ঝিঝিময়, মানে আমার বইয়ের নাম ঝিঝি মফস্বল চক্র। এই বইটি পাওয়া যাচ্ছে 619 নম্বর স্টলে, 9 নম্বর সাহিত্য করাতে। যদি আপনারা করেন ভালো। থ্যাংক ইউ সো মাচ। আমি বাকিদেরকে একবার আপনাদের প্লিজ দাঁড়িয়ে থাকতে হবে, তোমরা আবার বসো। আরেকটা অ্যানাউন্সমেন্ট আছে। হ্যাঁ, অফকোর্স আরেকটা অ্যানাউন্সমেন্ট আছে। সেটা হচ্ছে যে আরেকটি বই বেরিয়েছে, যে বইয়ের গল্পটা আপনারা অলরেডি শুনে ফেলেছেন, ভণ্ড তারানাথ হিসেবে। সেই বইটি তথাগত বন্দ্যোপাধ্যায়ের লেখা, তারানাথ বন্দ্যোপাধ্যায়ের পুত্র মধুভূষণ বন্দ্যোপাধ্যায়ের নাকি তার লেখা বই। এই বইটি তারানাথের প্রত্যাবর্তন। এই বইটিও পাওয়া যাচ্ছে এই বইমেলাতে। প্লিজ আপনারা গল্পটা তো শুনেছেন আশা করি, সেই বইটাও সংগ্রহ করে নেবেন। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ অনুজয়, শোভন পাবলিক, থ্যাংক ইউ সো মাচ। ওরা যতক্ষণ সেটেল করছে, আমি এবার কয়েকটা সিক্রেট, যেটা অনেকক্ষণ ধরে পেটের মধ্যে চেপে রেখেছিলাম, বলে ফেলি। সেটা হচ্ছে ফেব্রুয়ারি মাসে যে বাকি সপ্তাহগুলো আছে, সেই বাকি সপ্তাহগুলোতে কি গল্প আসতে চলেছে। আমি জেনারেলি এটা রিভিল করার খুব একটা মানে পক্ষপাতী নই, কিন্তু আজকে আপনারা যারা কষ্ট করে এসেছেন তাদের একটা কিছু স্পেশাল তো দিতে হবে। আর সত্যি কথা বলতে নেক্সট 3-4 সপ্তাহ জুড়ে ভীষণ স্পেশাল কিছু প্রেজেন্টেশন আপনাদের জন্য আছে, সেটাই বলি। সামনের সপ্তাহে, সামনের শনিবার অভিক সরকারের একটি গল্প আসতে চলেছে, গল্প মেরেছে। অনেকদিন ধরে সবার রিকোয়েস্ট, ভূত হচ্ছে না, ভীষণ ভয় পাচ্ছি না, শীত চলে যাচ্ছে, ভয়ও চলে যাচ্ছে, তো একটা ভীষণ ভয়ের গল্প আসতে চলেছে অভিক সরকারের সামনের। তারপরে শনিবারটা এখানে অনেকেরই ক্যালেন্ডারে সেট করা আছে 15 ফেব্রুয়ারি, ভ্যালেন্টাইন্স ডে পরের দিন। ভ্যালেন্টাইন্স ডে পরের দিন গল্প মেরেছে থেকে স্পেশাল নিবেদন দত্তা আসতে চলেছে। সেই দত্তার রিকোয়েস্ট অনেকদিন ধরে ছিল। আমরা যখন গত বছর এপ্রিল মাসে স্লেট লঞ্চ করেছিলাম, তখনও সেখানেও মেনশন করা ছিল দত্তার কথা। তো ফাইনালি তিথি নক্ষত্র দেখে দত্তা আসতে চলেছে 15 ফেব্রুয়ারি। তারপর ফেব্রুয়ারি মাসের শেষ শনিবার সব থেকে বড় প্রোডাকশন আমাদের এই গল্প মেরেছে, ফেব্রুয়ারি মাসের সব থেকে স্পেশাল গল্প মেরেছে অরিজিনালস। যে গল্পটা আমরা গল্প মেরেছে অরিজিনাল এর প্রথম এপিসোড হিসেবে দিতে চলেছি, সেই গল্পটির লেখক রূপম ইসলাম। গল্পের নাম আপনারা সবাই জানতে পারবেন, এবং প্রচুর মানুষ কাজ করেছেন, এবং এমন কিছু স্পেশাল মানুষ কাজ করেছেন যাদেরকে আপনারা সত্যি সত্যি অডিও স্টোরি প্ল্যাটফর্মে তো আগে কখনো শোনেননি। তাই সেই গল্পের ডিরেকশনে রয়েছে একটা বিশেষ চরিত্রে রয়েছে ক্যাপ্টেন, এবং আরো অনেকেই রয়েছে, রৌনক রয়েছে, সবাই রয়েছে। রূপম ইসলামের গল্প, যেটা গল্প মেরে ঠিক অরিজিনালসের প্রথম নিবেদন হতে চলেছে, সেটা যাবে ফেব্রুয়ারি মাসের লাস্ট উইক, বলে দিলাম। এবার মার্চ মাসের প্রথম শনিবার কি গল্প আসছে আমাকে মনে পড়ছে না, আমাকে কে হেল্প করবে? তুমি বলো। একটা কাজ করি, আমরা গল্পের একটা অংশ পড়ে শোনাই, আপনারা গেস করুন কোন গল্প। আই থিঙ্ক দ্যাট ইজ এ বেটার আইডিয়া, যে আমরা যে গল্পটা আপনাদের শোনাতে চলেছি মার্চ মাসের প্রথম শনিবার, এক্সক্লুসিভলি এই SBI অডিটোরিয়ামে যারা রয়েছেন তারা এবার এটা দেখতে চলেছেন, উইটনেস করতে চলেছেন লাইভ রিডিং। কোনো সাউন্ড এফেক্টস নেই, কোনো BGM নেই, ইটস জাস্ট 3 ভয়েসেস। Deep as Dr. John H. Watson, Mr. Sanfordের চরিত্রে রৌনক চক্রবর্তী। তুমি যেন কি করছো গল্পটা? শুরু করবো? Yes. দ্বিতীয় আফগান যুদ্ধে আহত হওয়ার পর আমায় পাঠানো হলো পেশাওয়ারের সামরিক হাসপাতালে। সেখানে যেই আমি কিছুটা সেরে উঠলাম, আমার হলো আন্ত্রিক রোগ। কয়েক মাস আমি বিছানায় পড়ে রইলাম। হাঁটা চলা করার মতো শক্তি যখন ফিরে পেলাম, আমায় ইংল্যান্ডে ফেরত পাঠানো হলো স্বাস্থ্যোদ্ধার করতে। দেশে আমার কোনো আত্মীয় পরিজন ছিল না, কাজেই থাকার জায়গাও ছিল না। লন্ডনের স্ট্র্যান্ডে একটি হোটেলে কয়েকদিন থাকলাম, কিন্তু তারপর বুঝতে পারলাম আমার রোজগারে হোটেলে থাকা চলবে না।
ক্রাইটেরিয়ান বারে দাঁড়িয়ে এইসব চিন্তাই করছি, হঠাৎ আমার কাঁধে একটা টোকা পড়ল। ঘুরে দেখি আমার প্রাক্তন সহকর্মী স্ট্যামফোর্ড। আমরা একসঙ্গে কাজ করতাম সেন্ট বার্থোলোমিউস হসপিটালে। এতদিন পরে একটা চেনা মুখ দেখে আমার যারপর নাই আনন্দ হলো। ঠিক করলাম আমরা হলবর্নে লাঞ্চ করতে যাব। ঘোড়ার গাড়িতে চড়ে আমাদের কথোপকথন শুরু হলো। আমি তাকে যুদ্ধের গল্প, কিভাবে আহত হয়েছিলাম সবই বললাম। বেচারা আচ্ছা যাই হোক, দেশে তো ফিরে এসেছে, এবার কি করবে ভাবছো? বাসস্থানের খোঁজ। আমার রোজগারে লন্ডনে মোটামুটি ভদ্রস্থ একটা মাথা গোঁজার জায়গা পাওয়া যাবে কি? আমার চেনা একজন আছে, সেও বলেছিল যে একটা ফ্ল্যাট যদি তার একজনের সঙ্গে শেয়ার করা যায় তাহলে খরচের ব্যাপারে একটু সুবিধা হবে। ও তাই নাকি? কে সে? নাম শার্লক হোমস, হাসপাতালের কেমিক্যাল ল্যাবরেটরিতে কাজ করে। বাহ, তাহলে তো মিটেই গেল। ওর সঙ্গে একবার দেখা করিয়ে দাও আমার। অবশ্যই করে দেবো, কিন্তু তুমি শার্লকের সঙ্গে থাকতে পারবে। সে কি? কেন? দেখা হলে নিজেই বুঝতে পারবে। খেয়ে দিয়ে আমরা সেন্ট বার্থোলোমিউসে ফিরে এলাম শার্লক হোমসের সঙ্গে দেখা করতে। আচ্ছা, ল্যাবরেটরিতে কাজ করে মানে ডাক্তারি পড়ছে? না ঠিক তা নয়, কি যে করে সেটা আমি ঠিক বুঝতে পারি না। স্ট্যামফোর্ড একটা ঘরের দরজা খুলল। আমি ভিতরে ঢুকে দেখি বিশাল বড় ঘর। চারিদিকে টেবিলের উপর ছড়ানো রয়েছে বুনসেন বার্নার, টেস্ট টিউব, রিটর্ট, আর এর মাঝখানে দূরের একটি টেবিলে কিসের ওপর যেন ঝুঁকে দাঁড়িয়ে রয়েছে একজন ছাত্র। অন্তত তাকে দেখে ছাত্রই মনে হলো। আমরা ঘরে ঢুকতেই সে মাথা তুলে তাকালো, আর তারপর স্ট্যামফোর্ডের দিকে প্রচন্ড উত্তেজিতভাবে চিৎকার করে উঠল। পেয়েছি পেয়েছি পেয়েছি, আমি এমন একটা রিএজেন্ট খুঁজে পেয়েছি যেটা শুধু হিমোগ্লোবিনের সঙ্গে রিঅ্যাক্ট করে। এবারে শার্লক, আমার প্রিয় ইনি আমার পুরনো সহকর্মী ডক্টর জন ওয়াটসন। হাউ আর ইউ ডক্টর? আফগানিস্তান থেকে লিখছেন? হ্যাঁ, এটা আপনি জানলেন কি করে? নেভার মাইন্ড। এখন বিষয় হচ্ছে হিমোগ্লোবিন। আমার এই আবিষ্কারের মানে আপনি বুঝতে পারছেন ডক্টর ওয়াটসন? মানে হ্যাঁ, ইন্টারেস্টিং, কিন্তু মানে প্র্যাকটিক্যাল। আর কি বলছেন আপনি? বুঝতে পারছেন না? এই রিএজেন্ট দিয়ে টেস্ট করলে। আচ্ছা আসুন আপনি আমার সঙ্গে, এই দিকটা আসুন। এইবার দেখুন। শার্লক আমায় টেনে নিয়ে গেল নিজের টেবিলের দিকে। সেখানে গিয়ে ও নিজের আঙুলে একটা ছুঁচ ফুটিয়ে এক ফোঁটা রক্ত বের করে সেটা এক পাত্র জলের মধ্যে ফেললো। 1 লিটার জলের মধ্যে 1 ফোঁটা রক্ত, বোঝার কোনো উপায় নেই, তাই তো? দেখে তো শুধু জল বলেই মনে হচ্ছে, কিন্তু এর মধ্যে যদি আমি আমার রিএজেন্টটা দিয়ে দিই তাহলে। এই বলে শার্লক কি একটা তরলের কয়েক ফোঁটা জলের মধ্যে ফেললো। সঙ্গে সঙ্গে জলের রং পাল্টে খয়েরি হয়ে গেল এবং কয়েক সেকেন্ড পরে খয়েরি একটা গুঁড়ো জলের তলায় থিতু হলো। দেখেছেন দেখেছেন? কিন্তু এটার ব্যবহার কি? আচ্ছা বুঝিয়ে বলছি। ধরুন কাউকে খুনের দায়ে গ্রেপ্তার করা হলো। তার জামা কাপড়ে পাওয়া গেল খয়েরি রঙের ছোপ। বেশ, তা সেই ছোপগুলো কিসে? কাদা, চায়ের না রক্তের? আমার এই টেস্ট মুহূর্তের মধ্যে বলে দেবে, এবং রক্তের দাগ পুরনো হলেও বলে দেবে। ও, তাহলে দারুণ আবিষ্কার, সন্দেহ নেই। কতগুলো মামলার যে সমাধান হয়ে যেত ডক্টর ওয়াটসন। এই যেমন ফ্র্যাঙ্কফার্টের বন বিশপের কেসটা, তারপর ব্র্যাডফোর্ডের মেসন, নিউ অর্লিন্সের স্যামসন। বাবা, আপনি তো দেখছি অপরাধের এনসাইক্লোপিডিয়া। আমরা কিন্তু এখানে কাজের কথা বলতে এসেছিলাম। হ্যাঁ, আমার বন্ধু ডক্টর ওয়াটসন থাকার জায়গা খুঁজছে। আপনি তো বলেছিলেন যে একটা ফ্ল্যাট নেই তোমার। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি একটা ভালো ফ্ল্যাট খুঁজে রেখেছি বেকার স্ট্রিটে। আচ্ছা আপনার কড়া তামাকের গন্ধে আপত্তি নেই তো? একেবারেই না, আমি নিজেই পাইপ খাই। আমি মাঝে মাঝে কেমিক্যাল এক্সপেরিমেন্ট করি, তাতে কোনো অসুবিধে না। আর 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 হ্যাঁ, মাঝে মাঝে আমি একদম থম মেরে যাই, হয়তো 2-3 দিন একটা কথাও বললাম না। এরকম হলে চিন্তা করবেন না, আমায় একা ছেড়ে দিলে দেখবেন আমি কদিন পরেই আবার ঠিক হয়ে গিয়েছি। এবার আপনি বলুন। আচ্ছা আমরা যেহেতু ফ্ল্যাট শেয়ার করবো, আপনি থেকে তুমিতে নেমে আসা যাক। তুমি বলো তোমার বদগুণের ফিরিস্তি। বেশ,
আমি একটু রকচটা, আমার প্রচন্ড ভোরে ঘুম থেকে ওঠার বদভ্যাস আছে, আমি ভীষণ কুঁড়ে, আর আমি হই হল্লা একদম পছন্দ করি না। বেহালার শব্দে আপত্তি আছে? সেটা তো কে বেহালা বাজাচ্ছে তার উপর নির্ভর করছে। চলবে, আমার কোনো আপত্তি নেই। তাহলে ফ্ল্যাটটা একবার দেখে নেবে নাকি? কখন যাবে বলো? আগামীকাল দুপুরে। তুমি 12টার সময় এখানে চলে এসো, আমরা একসঙ্গে গিয়ে সব কথা পাকা করে আসবো। ঠিক আছে, কিন্তু আচ্ছা, আমি যে আফগানিস্তান থেকে সেটা তুমি জানলে কি করে? সবে তো আলাপ হলো, আস্তে আস্তে সব জানতে পারবে। 221B বেকার স্ট্রিটের ফ্ল্যাটটা দেখেই আমার এত পছন্দ হয়ে গেল যে আমি আর শার্লক দুজনেই সঙ্গে সঙ্গে কথা পাকা করে টাকা দিয়ে ফ্ল্যাটের দখল নিয়ে নিলাম। ফ্ল্যাটে ছিল 2টি বেডরুম আর 2 বেডরুমের মাঝে একটা বড় বসার ঘর। ঘরের 2টো বিরাট বড় জানলা দিয়ে বাইরের রাস্তার দৃশ্য দেখা যায়। আগামী কয়েকদিন আমাদের মালপত্র গুছিয়ে রাখতেই কেটে গেল। শার্লকের সঙ্গে থাকতে আমার কোনো সমস্যাই হচ্ছিল না। চুপচাপ স্বভাব, রাত 10টায় ঘুমিয়ে পড়তো, আর আমার ঘুম থেকে ওঠার আগেই ব্রেকফাস্ট সেরে বেরিয়ে যেত। সারাদিন কাটাতে হয় ল্যাবরেটরিতে, নয় ডিসেকশন রুমে, আর না হয় হেঁটে হেঁটে লন্ডন ঘুরে। হাতে কাজ থাকলে নাওয়া খাওয়া ভুলে যেত, আবার কাজ না থাকলে সারাদিন একভাবে সোফায় পড়ে থাকতো, মুখে টু শব্দটি না করে। যত দিন যেতে লাগলো আমার ওর ব্যাপারে কৌতূহল বাড়তে লাগলো। শার্লককে একবার দেখলে চট করে বলা শক্ত। 6 ফুটের বেশি লম্বা, লিকলিকে রোগা, উজ্জ্বল 2টি চোখ আর ঈগলের ঠোঁটের মতো নাক। হাতে সবসময় কালি বা কেমিক্যাল লেগেই আছে। কিন্তু সেই হাতই যখন বেহালা ধরতো তখন অসাধারণ সুর বেরিয়ে আসতো। আমার তখন যা শরীরের অবস্থা, কাজ করা তো দূরের কথা, বাড়ি থেকে বাইরে বেরোনো আমার পক্ষে সম্ভব ছিল না। তাই সারাদিন বসে বসে শার্লককেই আমি লক্ষ্য করে যেতাম, আর অনুমান করার চেষ্টা করতাম যে এই অদ্ভুত মানুষটা ঠিক কি করে। ডাক্তারি যে পড়ছে না সেটা তো নিজেই বলেছিল, ডিগ্রি যে ছিল তাও না, তবে লেখাপড়া করতো প্রচুর, যদিও কিছু নির্বাচিত বিষয় নেই। তার বাইরে শার্লক কিছুই জানতো না। আমি অবাক হয়ে গেছিলাম যেদিন ও বলেছিল যে ও কোপারনিকাসের নাম শোনেনি। ওর বক্তব্য, ও যে কাজ করে তাতে কোপারনিকাসের নাম না জানলেও চলে। সেই কাজটা যে ঠিক কি সেটা সেদিন আর জিজ্ঞেস করা হয়নি। তবে শার্লকের জ্ঞানের পরিধির ব্যাপারে আমি একটা তালিকা তৈরি করলাম। সাহিত্যের জ্ঞান 0, দর্শন শাস্ত্রের জ্ঞান 0, জ্যোতির্বিদ্যা 0, রাজনীতি সামান্য, উদ্ভিদবিদ্যা বিষ চেনে, মাদকদ্রব্য চেনে, বাগান কিভাবে করে তার কিছুই জানে না, ভূতত্ত্ব সীমিত জ্ঞান, ট্রাউজারে কাদা দেখে বলে দিতে পারে লন্ডনের কোন অংশে এই কাদা লেগেছিল, রসায়ন অগাধ জ্ঞান, অ্যানাটমি জানে, অপরাধ অগাধ জ্ঞান, গত 100 বছরে কোথায় কি খুন জখম রাহাজানি হয়েছে সব মুখস্থ, বেহালা ভালো বাজায়, বক্সিং, ফেন্সিং এবং লাঠি খেলায় কুশল, আইনের জ্ঞান আছে। তালিকা তৈরি তো হলো, কিন্তু এই সব গুণসম্পন্ন একজন মানুষ যে ঠিক কি কাজ করতে পারে সেটা আমি ভেবে বার করতে পারলাম না। আমাদের বেকার স্ট্রিটে আসার প্রথম 1 সপ্তাহ শার্লকের সঙ্গে দেখা করতে কেউ আসেনি। আমি ভেবেছিলাম সে হয়তো আমারই মতো নিঃসঙ্গ, কিন্তু দ্বিতীয় সপ্তাহ থেকে খেয়াল করতে শুরু করলাম যে সমাজের নানা স্তরের মানুষ তার সঙ্গে দেখা করতে আসে। তাদের মধ্যে একজন হ্যাকাশে চেহারার লোক ছিল যার নাম ছিল লেস্ট্রেড, যে মাঝে মাঝেই আসতো। এরা কেউ এলেই শার্লক আমায় অনুরোধ করতো বসবার ঘরটা ছেড়ে দিতে, কারণ সে সেই ঘরটাই অফিস হিসেবে ব্যবহার করত এবং তার বক্তব্য ছিল যে এরা তার ক্লায়েন্ট। 4 মার্চ আমার মনে আছে, আমি একটু বেশি তাড়াতাড়ি উঠে পড়েছিলাম। বেডরুম থেকে বেরিয়ে দেখি শার্লকের ব্রেকফাস্ট তখনও শেষ হয়নি। আমি বেল বাজিয়ে জানিয়ে দিলাম আমার কফি দিয়ে যেতে। তারপর সোফায় একটা ম্যাগাজিন খুলে বসলাম। দ্য বুক অফ লাইফ বলে একটা প্রবন্ধ আমার চোখে পড়ল। লেখক লিখেছেন কিভাবে শুধুমাত্র নিজের চোখ খোলা রেখে ভালো করে লক্ষ্য করলেই
সামনের মানুষটার ব্যাপারে অনেক কিছু জানা যায়। শুরুতে ইন্টারেস্টিং লাগলেও যতই পড়তে লাগলাম ততই মনে হতে লাগলো যে যা লেখা রয়েছে তা একেবারেই অ্যাবসার্ড। শেষে বিরক্ত হয়ে ম্যাগাজিনটা ছুঁড়ে ফেলে দিলাম। যত সব গাঁজাখুরি। কি ব্যাপার? আরে পড়ে একটা আর্টিকেলে লিখেছে যে সে নাকি শুধু মানুষের দিকে তাকিয়ে থেকেই তাদের ব্যাপারে সবকিছু জেনে যেতে পারে। আজকাল ম্যাগাজিনগুলো বোধহয় লেখার আর লোক পায় না, তাই এই সব ছাপে। আজগুবি ননসেন্স। একে না ধরে একটা লোক ভর্তি ট্রেনের কামরায় উঠিয়ে দিয়ে বলতে হয় শুধু মানুষের দিকে তাকিয়ে কার কি পেশা সেটা বলতে। আমি 1000 পাউন্ড বাজি রাখতে পারি যে পারবে না। টাকাটা তুমি হেরে যাবে ওয়াটসন। আর ওই আর্টিকেলটা আমার লেখা। তোমার? হ্যাঁ, আমার। আর আমার অবজারভেশন আর ডিডাকশন নিয়ে যে কথাগুলো তোমার আজগুবি মনে হচ্ছে ওয়াটসন, সেগুলো ব্যবহার করেই আমি পেট চালাই। কিভাবে? আমার পেশাটা একটু অন্যরকম। লন্ডনে গোয়েন্দা অনেক আছে, সরকারি এবং বেসরকারি। তবে আমি হচ্ছি পৃথিবীর একমাত্র কনসাল্টিং ডিটেকটিভ। অন্যরা যখন রহস্যের সমাধান করতে পারে না তখন তারা আমার কাছে আসে, সব তথ্য প্রমাণ আমার সামনে রাখে, আর আমি তাদের রাস্তা দেখাই। লেস্ট্রেটকে দেখেছি তো, নাম করা গোয়েন্দা। ও একবার একটা ফর্জরির মামলায় আটকে গিয়েছিল, তখনই আমার কাছে প্রথমবার আসে। আর তোমার কাছে অন্য যারা আসে? সবাই কিছু না কিছু সমস্যা নিয়ে আমার কাছে আসে। আমি তাদের সমস্যার কথা শুনি, সমাধান বলি, আর ফি পকেটস্থ করি। মানে মানে তুমি বলছো যে তুমি এই ফ্ল্যাট থেকে 1 ইঞ্চিও বাইরে না বেরিয়ে নিজের চোখে কিছু না দেখে অন্য লোকের সমস্যার সমাধান করে দাও? না, সব সময় তা করতে পারি না। মাঝে মাঝে এমন কেস আমার কাছে আসে যেটা সমাধান করতে আমায় ঘটনাস্থলে যেতেই হয়। আর তখন ওই আর্টিকেলে লেখা অবজারভেশন আর ডিডাকশনের যে টেকনিকগুলো তোমার পড়ে এত অবাস্তব লাগলো, সেইগুলোই ব্যবহার করে আমি কেস সলভ করি। তোমার মনে আছে আমি তোমায় প্রথম দেখায় বলেছিলাম যে তুমি আফগানিস্তান থেকে এসেছো? নিশ্চয়ই স্ট্যামফোর্ড তোমায় বলেছিল। মোটেই না, আমি তোমায় দেখেই বুঝেছিলাম তুমি আফগানিস্তান থেকে এসেছো। কিভাবে? বুঝিয়ে দিচ্ছি। তুমি ডাক্তার, সেটা স্ট্যামফোর্ড আমায় বলেছিল, কিন্তু তোমার হাব ভাব মিলিটারি ম্যানের। তাহলে আর্মি ডক্টর। মুখ রোদে পুড়েছে কিন্তু কোটের হাতার তলায় দেখা যাচ্ছে চামড়ার আসল রং, মানে তুমি ট্রপিক্স থেকে এসেছো। মুখ চোখ দেখে মনে হয় সবে অসুস্থতা থেকে সেরে উঠেছো। বাঁ হাতটা একটু স্টিফ, সম্ভবত বাঁ কাঁধে চোট লেগেছিল। ইংলিশ আর্মি ডক্টর, গত কয়েক বছরের মধ্যে ট্রপিক্সে আহত হয়েছেন, অসুস্থ হয়েছেন। কোথায় হতে পারে? নিশ্চয়ই আফগানিস্তান। দ্যাটস এলিমেন্টারি, মাই ডিয়ার ওয়াটসন। বাবা, তুমি তো একেবারে এডগার অ্যালান পোর অগস্ট দুম্পার মতো কথা বললে। দুম্পা কিছুই না। ওই 1 ঘন্টা ধরে চুপ করে বসে থাকার পর হঠাৎ ওর বন্ধু কি ভাবছে সেটা বলে দেওয়া, ওটা স্রেফ চটক। তাহলে লেখক এমিল গাবোরিওর গোয়েন্দা? ওটা তো আরো বড় একটা গাধা। ওর যেটা করতে 6 মাস লাগে আমি সেটা 24 ঘন্টায় করে দিতে পারি। তবে বুদ্ধি দিয়েই বা কি হবে? তেমন ক্রিমিনালি তো দেখা যায় না আজকাল। এইবার আমার মনে হলো শার্লক একটু বাড়াবাড়ি করছে। ক্ষমতা থাকা ভালো, তবে নিজের ক্ষমতা নিয়ে এতটা বড়াই করা কেমন যেন একটা লাভ ছিল আমার। আমি আমার জায়গা ছেড়ে উঠে জানলার ধারে এসে দাঁড়ালাম। বেকার স্ট্রিটের উল্টো দিকের ফুটপাথে দেখি লম্বা একটা লোক দাঁড়িয়ে আছে। জামা কাপড় সাধারণ। ফুটপাথ দিয়ে হেঁটে যেতে যেতে বাড়ির নাম্বারগুলো দেখছিল। হাতে একটা বড় নীল রঙের খাম। মনে হলো নিশ্চয়ই কাউকে চিঠি দিতে এসেছে। আচ্ছা, ওই লোকটা কি চায় বলতো? শার্লক আমার পাশে এসে দাঁড়িয়ে বাইরে তাকালো। কে ওই লোকটা? রিটায়ার্ড মারিন সার্জেন্ট। বলা তো সহজ, কিন্তু তুমি যেটা বললে সেটা ঠিক না ভুল যাচাই করবো কি করে? লোকটা এখানেই আসছে ওয়াটসন, ওকেই জিজ্ঞেস করো। দেখলাম লোকটা 221B নাম্বারটা দেখতে পেয়ে রাস্তা পেরিয়ে আমাদের বাড়িতেই ঢুকলো। কিছুক্ষণ পরেই শুনতে পেলাম আমাদের বসার ঘরের দরজায় তার নক। হ্যাঁ বলুন। আমি শার্লক হোমস। থ্যাংক ইউ। আচ্ছা, আপনি কি করেন? না না, মানে এর আগে আপনি কি করতেন? Royal Marine Light Infantry. That's it. বাকিটা প্লিজ শুনে নেবেন। থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, আমি প্রশ্নটা
যারা খুব মন দিয়ে শুনছিলেন এটা কোন গল্প? কিছু বলার নেই। কি প্রচন্ড শক্ত একটা প্রশ্ন। না তবু মন দিয়ে শুনছেন না, মোবাইল স্ক্রল করছেন, একটু চেক করে নিলাম। আমাদের হাতে সময় খুব একটা নেই, আর 3-4 মিনিটই আছে, তাই খুব একটা প্রশ্ন করা যাবে কিনা, তাও কি আমরা একটা দুটো প্রশ্ন নেবো? হ্যাঁ, অফকোর্স, যদি হ্যাঁ, অডিয়েন্সের please. থেকে কোনো প্রশ্ন আচ্ছা, আসে। তার আগে আমাদের একজন ছোট শিল্পী, সে এতটাই ছোট এবং মাঝখানে বসে আছে, তাকে আমি দেখতে পাইনি, কিন্তু ছেলে অমূল্য রিশান বসে আছে। ও একটু ওকে, রিশান ও রিশান ওইখানে, আর আমাদের ছোট্ট অপু আছে, দুজনেই এসছে। প্লিজ একটু তোরা যদি স্টেজে আসিস। লাইভে দেবো। বসার নতুন কায়দা আবার করেছি আমি।